বৃষ্টির দিন। ঘরে বসে থাকতে ভালো লাগছিল না। রান্নাঘরে গিয়ে খিচুড়ি রান্না করতে লাগলাম। চাল ডাল দিয়ে দিয়েছি, সবজি কাটছি। হঠাৎ ছেলে এসে দাঁড়াল পেছনে। কি রান্না করছো জিজ্ঞেস করল। খিচুড়ি বললাম। সে নীরবে দাঁড়িয়ে রইল। আমি কাটা চালিয়ে যেতে লাগলাম। হঠাৎ অনুভব করলাম সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। কি করছিস বললাম চমকে। সে আমার কানের কাছে মুখ এনে বলল, মা আমি আর পারছি না। কি তার শ্বাস আমার ঘাড়ে এসে লাগল। কি পারছিস না কাপা গলায় জিজ্ঞেস করলাম। সে আরও জোরে জড়িয়ে ধরল, এই ভান করতে পারছি না যে আমি শুধু তোমার ছেলে। আমি তোমাকে ভালোবাসি মা, একজন পুরুষের মতো। আমি তার হাত সরাতে চেষ্টা করলাম, ছাড় আমাকে। সে ছাড়ল না। বলল, মা আমি জানি এটা ভুল, কিন্তু আমার মন বোঝে না। আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই। গিয়ে আমার হাতের ছুরি পড়ে গেল। ছেলে তুই কি বলছিস? সে আমাকে ঘুরিয়ে সামনে করল। তার চোখে পানি। মা আমি তোমাকে বিয়ে করতে চাই। খিচুড়ির গন্ধ ছড়িয়ে পড়েছিল রান্নাঘরে, কিন্তু আমার নাকে লাগছিল তার শ্বাসের গন্ধ। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল দাস, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রিয়ান আর তনিমা। রিয়ান ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তনিমা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। মা আমি আসলে বলতে চেয়েছিলাম, রিয়ান আমাকে ছেড়ে দিয়ে পেছনে সরে গেল। তার কণ্ঠস্বরে একটা কাঁপুনি ছিল। আমি আর এই ঘরে থাকতে পারছি না। আমি ফিরে তাকালাম। তার মুখে একটা অদ্ভুত ভাব। কি হয়েছে তোর? মা আমি গত ৩ মাস ধরে একটা ব্যাপার লুকিয়ে রেখেছি। আমি আর পারছি না। সে বসে পড়ল রান্নাঘরের চেয়ারে। কি ব্যাপার? আমি চুলা বন্ধ করে তার দিকে তাকালাম। মা আমি প্রতি রাতে অদ্ভুত স্বপ্ন দেখি। এমন স্বপ্ন যেগুলো আসলে স্বপ্ন না। মানে? রিয়ান মাথায় হাত দিয়ে বসে রইল। মা আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি রাতে যখন ঘুমাই তখন আমি অন্য জায়গা চলে যাই। আক্ষরিক অর্থেই। আমি হেসে ফেললাম। ছেলে সবাই স্বপ্নে অন্য জায়গায় যায়। এটা স্বাভাবিক। না মা তুমি বুঝছো না। সে উঠে দাঁড়াল। আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার পায়ে মাটি লেগে থাকে। আমার কাপড় ভিজে থাকে। আর সবচেয়ে বড় কথা, আমার হাতে এমন সব জিনিস থাকে যেগুলো আমাদের ঘরে নেই। কি ধরনের জিনিস? রিয়ান তার পকেট থেকে একটা ছোট্ট নীল রঙের পাথর বের করল। পাথরটা দেখতে অদ্ভুত ছিল। যেন তার ভিতর থেকে আলো বের হচ্ছে। এটা কোথায় পেলি? আমি পাথরটা হাতে নিলাম। পাথরটা অস্বাভাবিক ঠান্ডা ছিল। গতকাল রাতে ঘুম থেকে উঠে দেখি এটা আমার হাতে। আর আমার সারা শরীরে সমুদ্রের লবণাক্ত পানির গন্ধ। কিন্তু রিয়ান আমরা তো সমুদ্র থেকে ২০০ কিলোমিটার দূরে থাকি। সেটাই তো মা। আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। আমি পাথরটা আরও ভালো করে দেখলাম। পাথরটার মধ্যে যেন একটা মিনি সমুদ্র ঢেউ খেলছে। এটা কি পাথর? জানি না মা, কিন্তু যখনই আমি এটা ছুঁই আমার মনে অদ্ভুত সব স্মৃতি আসে। কেমন স্মৃতি? রিয়ান চোখ বুঝল। আমি দেখি একটা পুরাতন জাহাজ। জাহাজের মাস্তুলে কালো পতাকা। জাহাজের ক্যাপ্টেন একজন মহিলা। তার চোখ দুটো সবুজ, চুল কালো। সে আমার দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করে। আমার গায়ে কাটা দিল। কি বলে? বুঝতে পারি না। অন্য ভাষা। কিন্তু মনে হয় সে আমাকে সাহায্যের জন্য ডাকছে। এই মুহূর্তে হঠাৎ করে ঘরের লাইট নিভে গেল। জানালা দিয়ে যে আলো আসছিল সেটাও কমে গেল। যেন বাইরেও অন্ধকার হয়ে গেছে। কি হলো? আমি জানালার দিকে তাকালাম। মা পাথরটা দেখো। রিয়ান ইশারা করল। আমার হাতের পাথরটা এখন উজ্জ্বল নীল আলো দিচ্ছে। পাথরের মধ্যে ঢেউগুলো আরও দ্রুত নড়ছে। রিয়ান এটা কি? আমি ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে পাথর থেকে একটা আওয়াজ আসল। অনেকটা সমুদ্রের ঢেউয়ের শব্দের মতো, কিন্তু তার সাথে মিশে আছে একটা মানুষের কণ্ঠস্বর। সাহায্য করো। আমাকে খুঁজে বের করো। আমি পাথরটা টেবিলে রেখে দিলাম।
রিয়ান, এটা কি হচ্ছে? মা, আমি মনে করি সেই জাহাজের ক্যাপ্টেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু কেন? কিভাবে? এই সময় তনিমা রান্নাঘরে ঢুকল। মা, বিদ্যুৎ চলে গেছে কেন? আর এই নীল আলো কোথা থেকে আসছে? তনিমা পাথরটার দিকে তাকিয়ে থমকে গেল। এটা কি? তনিমা, তুই এখানে আসিস না আমি তাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু তনিমা পাথরটার কাছে চলে গেল। মা, এটার মধ্যে একটা জাহাজ দেখা যাচ্ছে। আর একজন মহিলা তুইও দেখতে পাচ্ছিস? রিয়ান অবাক হল। হ্যাঁ দাদা। মহিলাটা আমাদের দিকে হাত নাড়ছে। মনে হচ্ছে সে কিছু বলার চেষ্টা করছে পাথর থেকে আবার আওয়াজ এল। এবার আরও স্পষ্ট। আমি ক্যাপ্টেন মায়া। ৩০০ বছর ধরে আমি এই পাথরের মধ্যে আটকে আছি। আমাকে মুক্ত করতে হবে আমি, রিয়ান আর তনিমা একে অপরের দিকে তাকালাম। আমরা কেউই বুঝতে পারছিলাম না কি করব। ক্যাপ্টেন মায়া, আমরা কিভাবে আপনাকে সাহায্য করব? তনিমা পাথরের কাছে মুখ নিয়ে গিয়ে জিজ্ঞেস করল। আমার জাহাজ নীলমুক্ত সমুদ্রের তলায় ডুবে আছে। জাহাজের ক্যাপ্টেনের কেবিনে একটা সোনার চাবি আছে। সেই চাবি দিয়ে আমার এই অভিশাপ ভাঙা যাবে কিন্তু আমরা তো সমুদ্রে যেতে পারি না। আমরা সাঁতার জানি না। আর ডুবোজাহাজও নেই, রিয়ান বলল। যারা এই পাথর স্পর্শ করেছে তারা রাতে ঘুমালে আমার জগতে চলে আসবে। সেখানে তোমরা পানির নিচে শ্বাস নিতে পারবে। তোমরা জাহাজ খুঁজে চাবিটা নিয়ে আসতে পারবে কিন্তু এটা কি নিরাপদ? আমি জিজ্ঞেস করলাম। বিপজ্জনক, কিন্তু অসম্ভব নয়। জাহাজের চারপাশে সমুদ্রের দানব আছে। তারা জাহাজটা পাহারা দেয় তনিমা উৎসুক হয়ে উঠল। মা, আমরা চেষ্টা করতে পারি। এটা একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার হবে না তনিমা, তুই বাচ্চা। এটা খুবই বিপজ্জনক আমি মাথা নাড়লাম। মা, আমি যদি একা যাই? রিয়ান বলল। না, তুইও যাবি না এই সময় হঠাৎ করে দরজায় কড়া নাড়ার শব্দ হল। আমরা তিনজনই চমকে উঠলাম। কে এসেছে এত রাতে? আমি দরজার দিকে তাকালাম। রিয়ান দরজা খুলতে গেল। বাইরে দাঁড়িয়ে ছিল একজন অদ্ভুত চেহারার বৃদ্ধ মানুষ। তার দাড়ি সাদা, চোখ নীল, পরনে একটা কালো কোট। আপনি কে? রিয়ান জিজ্ঞেস করল। আমার নাম অধ্যাপক কেশব সেন। আমি জাদুবিদ্যার গবেষক। আমি জানতে পেরেছি আপনাদের কাছে সমুদ্রের পাথর আছে আপনি কিভাবে জানলেন? আমি অবাক হলাম। সমুদ্রের পাথর যখন সক্রিয় হয় তখন তার শক্তি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। আমি সেই শক্তি অনুভব করেছি। তিনি ভিতরে এসে পাথরটার দিকে তাকালেন। হ্যাঁ, এটাই ক্যাপ্টেন মায়ের পাথর আপনি তাকে চেনেন? তনিমা জিজ্ঞেস করল। মায়া ছিল একজন বিখ্যাত নাবিক। সে তার জাহাজ নিয়ে ধনসম্পদের খোঁজে বিভিন্ন দ্বীপে যেত। একদিন সে একটা অভিশপ্ত দ্বীপে গিয়ে একটা প্রাচীন মূর্তি চুরি করে। সেই মূর্তির অভিশাপে সে এই পাথরের মধ্যে আটকে যায় তাহলে তাকে মুক্ত করা উচিত নয় তো? আমি বললাম। না, মায়া খারাপ কেউ নয়। সে শুধু ভুল করেছিল। তাকে এত বছর শাস্তি পেতে হয়েছে। এখন তার মুক্তি পাওয়ার সময় এসেছে অধ্যাপক কেশব সেন তার ব্যাগ থেকে একটা পুরাতন বই বের করলেন। এই বইয়ে সমুদ্রের তলার জগৎ নিয়ে সব তথ্য আছে। আপনারা যদি মায়াকে সাহায্য করতে চান তাহলে এই বই কাজে লাগবে রিয়ান বইটা হাতে নিল। এতে কি লেখা আছে? সমুদ্রের দানবদের দুর্বলতা, জাহাজের ভিতরের নকশা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে নিরাপদে ফিরে আসা যায় আপনি কেন আমাদের সাহায্য করছেন? আমি সন্দিহানভাবে জিজ্ঞেস করলাম। কারণ আমি বিশ্বাস করি সবাই দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য। মায়া ৩০০ বছর শাস্তি পেয়েছে। এটা যথেষ্ট এই সময় পাথর থেকে মায়ের কণ্ঠস্বর ভেসে এল। অধ্যাপক সেন, আপনি এসেছেন। আমি জানতাম আপনি আমাকে সাহায্য করবেন মায়া, তোমার অপেক্ষা শেষ। এই পরিবার তোমাকে মুক্ত করবে কিন্তু আমি এখনও রাজি হইনি আমি দৃঢ়ভাবে বললাম। অধ্যাপক সেন আমার দিকে তাকালেন। মিতালি, আপনার মনে রাখা উচিত, এই পাথর এখন আপনাদের সাথে যুক্ত হয়ে গেছে। আপনারা চাইলেও এর থেকে পালাতে পারবেন না। রাতে ঘুমালেই আপনারা মায়ের জগতে চলে যাবেন। তাই বরং পরিকল্পনা করে যাওয়াই ভালো। মানে আমাদের আর কোনো উপায় নেই? তনিমা বলল। আছে। মায়েকে মুক্ত করলে আপনারাও মুক্ত হবেন। অথবা আপনারা চিরকালের জন্য তার জগতে আটকে থাকবেন আমি গভীর নিঃশ্বাস ফেললাম।
তাহলে আমাদের কোনো উপায় নেই। আমরা যেতেই হবে গু। রিয়ান বইটা উল্টাপাল্টা করে দেখল। মা, এখানে লেখা আছে জাহাজটা সমুদ্রের ২০০ ফুট গভীরে। আর তার চারপাশে ৮টা দানব পাহারা দেয়। কি ধরনের দানব? তনিমা উৎসুকভাবে জিজ্ঞেস করল। অধ্যাপক সেন বইয়ের একটা পাতা খুলে দেখালেন। এই দেখুন, সমুদ্রের অক্টোপাস দানব। প্রতিটার ৮ মিটার লম্বা হাত। তাদের চোষক দিয়ে যা কিছু ধরে সেটা আর ছাড়ে না। তাহলে আমরা কিভাবে তাদের থেকে বাঁচব? আমি ভয় পেয়ে গেলাম। এখানে লেখা আছে দানবগুলো উজ্জ্বল আলো সহ্য করতে পারে না। আর তারা একসাথে আক্রমণ করে না। একটা একটা করে আসে। রিয়ান পড়ে শোনাল। তার মানে আমাদের আলোর ব্যবস্থা করতে হবে, কি তনিমা বলল। মায়ের জগতে আলো কোথায় পাব? আমি জিজ্ঞেস করলাম। মায়ের কণ্ঠস্বর ভেসে এল। আমার জাহাজে যাওয়ার পথে একটা প্রবাল প্রাচীর আছে। সেখানে জ্বলন্ত প্রবাল পাওয়া যায়। সেগুলো হাতে নিলে আলো পাবে। অধ্যাপক সেন একটা ছোট্ট ব্যাগ বের করলেন। এই ব্যাগের মধ্যে কিছু জাদুকরি জিনিস আছে। শ্বাস নেওয়ার জন্য সমুদ্রের ফল, আত্মরক্ষার জন্য সুরক্ষা কবচ। এগুলো কিভাবে কাজ করে? রিয়ান জিজ্ঞেস করল। সমুদ্রের ফল খেলে আপনারা পানির নিচে শ্বাস নিতে পারবেন। আর সুরক্ষা কবচ পড়লে দানবদের আক্রমণ থেকে রক্ষা পাবেন। আমি মনে মনে ভাবলাম, এটা একটা অবিশ্বাস্য পরিস্থিতি। কিন্তু আমাদের হাতে আর কোনো উপায় নেই। ঠিক আছে, আমরা চেষ্টা করব। আমি স্থির করলাম। মা, তুমি আসবে? রিয়ান অবাক হল। হ্যাঁ, আমি তোদের একা যেতে দিতে পারি না। আমরা সবাই একসাথে যাব। তনিমা খুশি হয়ে হাততালি দিল। দারুণ! এটা হবে আমাদের পারিবারিক অ্যাডভেঞ্চার। অধ্যাপক সেন মুস্কি হাসলেন। খুব ভালো। কিন্তু মনে রাখবেন, এটা খেলা নয়। এটা জীবন মৃত্যুর লড়াই। মায়ের কণ্ঠস্বর এল। আমি আপনাদের কৃতজ্ঞ। আপনারা ঘুমিয়ে পড়ার সাথে সাথেই আমার জগতে চলে আসবেন। আমি আপনাদের জন্য অপেক্ষা করব। আমরা রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম। অধ্যাপক সেন আমাদের আরও কিছু পরামর্শ দিলেন। মনে রাখবেন, সমুদ্রের তলায় সময়ের হিসেব আলাদা। আপনাদের মনে হবে অনেক সময় কেটে গেছে, কিন্তু আসলে খুব কম সময় কাটবে। আমরা কখন ফিরে আসব? তনিমা জিজ্ঞেস করল। চাবি পেয়ে মায়াকে মুক্ত করলেই আপনারা ফিরে আসবেন। অথবা সূর্যোদয় হওয়ার সাথে সাথে। রাত 11টার সময় আমরা ঘুমাতে গেলাম। আমি বিছানায় শুয়ে অনেকক্ষণ চোখ বুঝতে পারলাম না। মনে মনে ভাবছিলাম, আমি কি ঠিক কাজ করছি? আমি কি আমার সন্তানদের বিপদে ফেলছি? কিন্তু অধ্যাপক সেনের কথা মনে পড়ল। আমাদের আর কোনো উপায় নেই। পাথর আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আস্তে আস্তে আমার চোখ ভারী হয়ে এল। একসময় গভীর ঘুমে তলিয়ে গেলাম। হঠাৎ করে আমার মনে হলো আমি পানির মধ্যে ভাসছি। চোখ খুলে দেখি আমি সত্যিই সমুদ্রের নিচে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আমি স্বাভাবিক শ্বাস নিতে পারছি। পানি আমার চারপাশে ছিল, কিন্তু শ্বাসকষ্ট হচ্ছিল না। আমি চারদিকে তাকালাম। রিয়ান আর তনিমাও আমার পাশে ভাসছে। তারাও জেগে উঠেছে। মা, এটা কি সত্যি? তনিমা অবাক হয়ে চারদিকে তাকাল। মনে হচ্ছে আমি বললাম। আমার কণ্ঠস্বর পানির নিচেও স্পষ্ট শোনা যাচ্ছিল। দেখো, ওইদিকে একটা আলো দেখা যাচ্ছে। রিয়ান ইশারা করল। আমরা সেই আলোর দিকে এগিয়ে গেলাম। সেখানে দেখলাম মায়া। তিনি একটা বিশাল শামুকের খোলসের উপর বসে আছেন। তার চেহারা অদ্ভুত সুন্দর। সবুজ চোখ, কালো চুল। পরনে নীল রঙের পোশাক। স্বাগতম। মায়া হেসে বললেন। আপনারা এসেছেন। আমি ৩০০ বছর এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি। আমরা কিভাবে পানির নিচে শ্বাস নিচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। এটা আমার জগত। এখানে আমার নিয়ম। আপনারা আমার অতিথি, তাই আপনারা এখানে যা প্রয়োজন তা করতে পারবেন। মায়া উঠে দাঁড়ালেন। আসুন, আমি আপনাদের আমার জাহাজের জায়গা দেখিয়ে দিই। আমরা মায়ের সাথে সাঁতার কেটে এগিয়ে চললাম। সমুদ্রের তলটা অপূর্ব সুন্দর ছিল। বিভিন্ন রঙের মাছ, প্রবাল, সমুদ্রের গাছপালা সব কিছু জ্বলজ্বল করছিল। ওই দেখুন। মায়া একটা বিশাল ছায়ার দিকে ইশারা করলেন। আমি তাকিয়ে দেখলাম একটা বিশাল জাহাজ সমুদ্রের তলায় শুয়ে আছে। জাহাজটার চারপাশে ৮টা বিশাল অক্টোপাস ঘুরছে। ওগুলোই দানব? তনিমা ভয় পেয়ে গেল। হ্যাঁ, ওরা আমার জাহাজ পাহারা দেয়। ওদের মধ্যে দিয়ে যেতে হবে। রিয়ান সাহসের সাথে বলল, আমরা পারব।
অধ্যাপক সেন বলেছেন ওরা আলো সহ্য করতে পারে না গি। প্রবাল প্রাচীর ওইদিকে খিমায়া দূরে ইশারা করলেন। সেখান থেকে জ্বলন্ত প্রবাল নিয়ে আসুন গো। আমরা প্রবাল প্রাচীরের দিকে সাঁতার কেটে গেলাম। প্রাচীরটা রঙিন প্রবালে ভর্তি ছিল। তার মধ্যে কিছু প্রবাল সত্যিই বলছিল। এগুলো নিলে হাত পুড়বে না তো? আমি সন্দিহানভাবে জিজ্ঞেস করলাম। না মা। আমি একটা নিয়ে দেখি। কুতনিমা একটা জ্বলন্ত প্রবাল হাতে নিল। দেখো, কোনো সমস্যা নেই। শুধু উজ্জ্বল আলো দিচ্ছে গু। আমরা প্রত্যেকে 2টা করে জ্বলন্ত প্রবাল নিলাম। প্রবালগুলো আমাদের চারপাশ আলোকিত করে রাখল। এখন জাহাজের দিকে যাওয়া যাক আমি বললাম। আমরা জাহাজের দিকে এগিয়ে চললাম। যত কাছে যাচ্ছি দানবগুলো তত বড় দেখাচ্ছে। তাদের চোখ লাল, হাতগুলো বিশাল। প্রথম দানবটা আমাদের দেখে এগিয়ে এল। কিন্তু আমাদের প্রবালের আলো দেখেই সে থমকে গেল। তারপর ধীরে ধীরে পিছিয়ে গেল। দারুণ! এটা কাজ করছে। খুরিয়ান খুশি হল। আমরা একটার পর একটা দানব পার হয়ে জাহাজের কাছে পৌঁছে গেলাম। জাহাজটা সত্যিই বিশাল ছিল। 3টা মাস্তুল, অনেকগুলো কামান। ক্যাপ্টেনের কেবিন ওই উপরে খিমায়া দেখিয়ে দিলেন। জাহাজের দেয়ালে একটা বড় ফুটো ছিল। আমরা সেই ফুটো দিয়ে জাহাজের ভিতরে ঢুকলাম। ভিতরটা অন্ধকার ছিল। আমাদের প্রবালের আলো পথ দেখতে পাচ্ছিলাম। জাহাজের ভিতরে অনেক কক্ষ ছিল। নাবিকদের ঘুমানোর জায়গা, রান্নাঘর, অস্ত্রের ভাণ্ডার। ক্যাপ্টেনের কেবিন কোনোদিকে? আমি জিজ্ঞেস করলাম। সবচেয়ে উপরে খিরিয়ান অধ্যাপক সেনের বইটা দেখে বলল। আমরা একটা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। উপরে একটা বড় দরজা ছিল। দরজায় খোদাই করা ছিল ক্যাপ্টেন মায়াগ। দরজা খুলে ভিতরে ঢুকলাম। কক্ষটা বেশ বড়। একটা বিছানা, একটা টেবিল, অনেকগুলো বই, একটা আয়না। চাবি কোথায় থাকতে পারে? তনিমা চারদিকে তাকাল। মায়া বলেছিল ক্যাপ্টেনের কেবিনে। কোথাও লুকানো থাকবে কি? আমি বললাম। আমরা সবাই মিলে খুঁজতে লাগলাম। টেবিলের নিচে, বিছানার নিচে, বইয়ের মধ্যে। কিন্তু কোথাও চাবি পেলাম না। আয়নার পিছনে দেখি খুরিয়ান আয়নাটা সরানোর চেষ্টা করল। আয়নাটা সরে গেল। তার পিছনে একটা ছোট্ট সিন্দুক ছিল। সিন্দুকটা খুলতে গিয়ে দেখলাম তাতে একটা তালা লাগানো। এটা কিভাবে খুলব? আমি ভাবলাম। তনিমা একটা শক্ত লোহার টুকরো দিয়ে তালাটা ভাঙার চেষ্টা করল। কিছুক্ষণ চেষ্টার পর তালা ভেঙে গেল। সিন্দুক খুলে দেখলাম ভিতরে একটা সোনার চাবি পড়ে আছে। চাবিটা অদ্ভুত সুন্দর। তাতে নানারকম নকশা খোদাই করা। এটাই মায়ের মুক্তির চাবি। আমি চাবিটা হাতে নিলাম। হঠাৎ করে জাহাজ কাঁপতে শুরু করল। মনে হচ্ছিল কেউ জাহাজটা নাড়াচাড়া করছে। কি হচ্ছে? তনিমা ভয় পেয়ে গেল। আমরা জানালা দিয়ে বাইরে তাকালাম। দেখলাম দানবগুলো জাহাজের চারপাশে ঘুরছে। তারা বুঝে গেছে কেউ জাহাজে ঢুকেছে। আমাদের তাড়াতাড়ি বের হতে হবে, খিরিয়ান বলল। আমরা দৌড়ে নিচে নামতে লাগলাম। কিন্তু এই সময় একটা বিশাল অক্টোপাস জাহাজের ফুটো দিয়ে তার একটা হাত ঢুকিয়ে দিল। হাতটা আমার দিকে এগিয়ে এল। আমি প্রবালটা সেই হাতের দিকে ধরলাম। উজ্জ্বল আলো পড়তেই হাতটা সরে গেল। মা, এদিকে ছুরিয়ান অন্য একটা ফুটো দেখিয়ে দিল। আমরা সেই ফুটো দিয়ে জাহাজের বাইরে বের হলাম। কিন্তু দানবগুলো আমাদের চারপাশে ঘিরে ফেল। আমাদের মায়ের কাছে পৌঁছাতে হবে আমি বললাম। আমরা প্রবাল উঁচু করে ধরে দানবগুলোর মধ্যে দিয়ে সাঁতার কাটতে লাগলাম। দানবগুলো আলোর ভয়ে আমাদের স্পর্শ করতে পারল না। কিছুক্ষণ পর আমরা মায়ের কাছে পৌঁছে গেলাম। তিনি উদ্বিগ্নভাবে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। চাবি পেয়েছেন? মায়া জিজ্ঞেস করলেন। আমি চাবিটা তার হাতে দিলাম। এটাই তো? মায়া চাবিটা হাতে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন। হ্যাঁ, এটাই। 300 বছর পর আমি মুক্তি পাব। তিনি চাবিটা তার বুকে রাখলেন। হঠাৎ করে তার সারা শরীর সোনালি আলো ভরে গেল। ধন্যবাদ। আপনারা আমাকে স্বাধীন করেছেন। মায়া কৃতজ্ঞতায় মাথা নিচু করলেন। আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। আমার চোখ ধাঁধিয়ে গেল। যখন আলো কমল তখন দেখলাম মায়া আর নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে একজন সাধারণ মহিলা। তিনি আধুনিক পোশাক পরেছেন। আমি মুক্ত। তিনি হেসে বললেন, আমি এখন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব। হঠাৎ করে আমার মনে হলো আমি উপরের দিকে উঠছি। সমুদ্রের পানি আমার চারপাশ থেকে দূরে সরে যাচ্ছে। আমরা ফিরে যাচ্ছি, খিরিয়ান বলল। সবকিছু ঝাপসা হয়ে গেল।
একসময় আমি আমার নিজের বিছানা জেগে উঠলাম। ভোরের আলো জানালা দিয়ে আসছিল। আমি উঠে রিয়ান আর তনিমার ঘরে গেলাম। তারাও জেগে উঠেছে। সব কি স্বপ্ন ছিল? তনিমা অবাক হয়ে বলল। আমরা রান্নাঘরে গেলাম। টেবিলের উপর নীল পাথরটা পড়ে আছে। কিন্তু পাথরটা এখন সাধারণ পাথরের মতো দেখাচ্ছে। কোনো আলো নেই, কোনো জাদু নেই। পাথরটা নিষ্ক্রিয় হয়ে গেছে। রিয়ান পাথরটা হাতে নিল। এই সময় দরজায় কড়া নাড়ার শব্দ হল। আমি দরজা খুলে দেখলাম অধ্যাপক কেশব সেন দাঁড়িয়ে আছেন। কেমন গেল অ্যাডভেঞ্চার? তিনি মুস্কি হেসে জিজ্ঞেস করলেন। সফল। ও আমি বললাম। মায়ামুক্ত হয়েছে কি? আমি জানতাম আপনারা পারবেন। ও অধ্যাপক সেন বইটা নিয়ে নিলেন। পাথরটা এখন একটা সাধারণ পাথর। আপনারা ইচ্ছা করলে রেখে দিতে পারেন স্মৃতি হিসেবে গি। অধ্যাপক, এটা কি সত্যিই ঘটেছে? নাকি আমাদের সবার একসাথে স্বপ্ন? আমি জিজ্ঞেস করলাম। অধ্যাপক সেন রহস্যময় ভঙ্গিতে হাসলেন। স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য কি? যা আপনারা অনুভব করেছেন, যা আপনারা শিখেছেন, সেটাই তো আসল। তিনি চলে যাওয়ার আগে বললেন, মায়া এখন সাধারণ জীবনে ফিরে গেছে। তিনি একজন সাধারণ মানুষ হিসেবে বাঁচবেন। আর আপনারা? আপনারা একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা পেয়েছেন। অধ্যাপক সেন চলে যাওয়ার পর আমরা তিনজন একে অপরের দিকে তাকালাম। মা, এটা সত্যিই একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার ছিল, তনিমা খুশিভাবে বলল। হ্যাঁ, এই অভিজ্ঞতা আমরা কখনো ভুলব না, রিয়ান বলল। আমি হেসে ফেললাম। আর আমি ভেবেছিলাম তুই অন্য কিছু বলতে চাইছিস যখন বলেছিলি আমি আর পারছি না। কি ভেবেছিলে মা? তনিমা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। কিছু না। বড়দের ব্যাপার। আমি টালিয়ে গেলাম। রিয়ান লজ্জায় মুখ লাল করল। মা, আমি সত্যিই স্বপ্নের ব্যাপারটা নিয়ে কনফিউজ ছিলাম। আমরা সকালের নাশতা খেতে বসলাম। বাইরে রোদ উঠেছে। সব কিছু স্বাভাবিক লাগছে। কিন্তু আমাদের মনে একটা অদ্ভুত তৃপ্তি ছিল। আমরা একসাথে একটা কঠিন কাজ সম্পন্ন করেছি। একজন মানুষকে ৩০০ বছরের অভিশাপ থেকে মুক্ত করেছি। দুপুরের দিকে আমরা বাজারে গেলাম। সেখানে একটা নতুন মহিলাকে দেখলাম যিনি সবজি বিক্রি করছেন। তার চেহারা অনেকটা মায়ের মতো। তিনি আমাদের দেখে হেসে বললেন, আপনারা নতুন এই এলাকায়? না, আমরা এখানেই থাকি। আমি বললাম। আমি নতুন এসেছি। গত রাতেই এই শহরে এসেছি। মনে হচ্ছে এখানে নতুন জীবন শুরু করব। আমরা তার কাছ থেকে কিছু সবজি কিনলাম। তিনি খুব ভালো মানুষ বলে মনে হল। আপনার নাম কি? তনিমা জিজ্ঞেস করল। মায়াকু। তিনি হেসে বললেন। আমরা তিনজনই চমকে উঠলাম। কিন্তু কিছু বললাম না। বাড়ি ফেরার পথে রিয়ান বলল, তিনি কি সেই মায়া? হতে পারে কি? আমি বললাম। অধ্যাপক সেন বলেছিলেন তিনি সাধারণ জীবনে ফিরে যাবেন। তার মানে আমাদের অ্যাডভেঞ্চার সত্যিই ঘটেছিল। তনিমা উৎসাহিত হল। হোক বা না হোক, আমাদের একটা সুন্দর স্মৃতি হয়েছে। আমি বললাম। সেই রাত থেকে আমাদের জীবন স্বাভাবিক হয়ে গেল। রিয়ান আর অদ্ভুত স্বপ্ন দেখে না। তনিমা স্কুলে যায়। আমি ঘরের কাজ করি। কিন্তু মাঝে মাঝে আমরা সেই রাতের কথা আলোচনা করি। আমরা মনে করি সেটা ছিল আমাদের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা। নীল পাথরটা আমরা বসার ঘরে একটা শোকেসে রেখেছি। এখন সেটা শুধুই একটা সুন্দর পাথর। কিন্তু আমাদের কাছে সেটা অনেক দামি। কারণ সেই পাথরই আমাদের শিখিয়েছে পরিবার মানে একসাথে থাকা, একসাথে সমস্যার সমাধান করা, একে অপরকে সাহায্য করা। আর সবচেয়ে বড় কথা, আমরা শিখেছি যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। মায়াকে সাহায্য করে আমরা বুঝেছি যে অন্যের দুঃখকষ্ট দূর করতে পারলে নিজের মনেও শান্তি আসে। আজও যখন আমি রান্নাঘরে খিচুড়ি রান্না করি, তখন সেই রাতের কথা মনে পড়ে। রিয়ান এসে আমাকে জড়িয়ে ধরে বলেছিল, মা, আমি আর পারছি না আগে। আমি তখন ভেবেছিলাম সে অন্য কিছু বলতে চাইছে। কিন্তু আসলে সে একটা রহস্যজনক সমস্যায় পড়ে সাহায্য চাইছিল। এবং সেই সাহায্য করতে গিয়ে আমরা পেয়েছি জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা। একটা সমুদ্রের তলায় যাত্রা, দানবদের সাথে লড়াই, একটা অভিশপ্ত আত্মাকে মুক্ত করা। কে জানে, হয়তো জীবনে আরও এমন অভিজ্ঞতা আসবে। হয়তো আরও কেউ আমাদের সাহায্য চাইবে। আমরা প্রস্তুত থাকব। কারণ আমরা এখন জানি, পরিবার মানে শুধু একসাথে থাকা নয়, একসাথে অ্যাডভেঞ্চারে যাওয়াও। এই গল্পের শেষে আমি বলতে চাই, জীবনে অনেক রহস্য আছে। অনেক অজানা জিনিস আছে। আমরা যদি খোলা মন নিয়ে সেগুলোর মুখোমুখি হই, তাহলে জীবন হয়ে ওঠে একটা বিশাল অ্যাডভেঞ্চার।
আর সবচেয়ে বড় কথা, পরিবারের সাথে থাকলে যে কোনো সমস্যারই সমাধান হয়, যে কোনো অ্যাডভেঞ্চারই সম্ভব হয়। আমাদের এই অভিজ্ঞতা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য লাগবে, কিন্তু আমরা জানি এটা সত্য, কারণ আমরা একসাথে এটা অনুভব করেছি এবং এই অনুভব আমাদের আরও কাছে এনেছে। আমরা এখন আগের চেয়ে বেশি একে অপরকে বুঝি, আরও বেশি একে অপরকে ভরসা করি। রিয়ান এখন আর লুকিয়ে রাখে না কোনো সমস্যা। তনিমা আরও সাহসী হয়েছে। আর আমি বুঝেছি যে একজন মা হিসেবে আমার দায়িত্ব শুধু রান্নাবান্না আর দেখাশোনা নয়। প্রয়োজনে আমি আমার সন্তানদের সাথে যে কোনো অ্যাডভেঞ্চারে যেতে পারি। আর এভাবেই শেষ হলো আমাদের সমুদ্রের তলার অ্যাডভেঞ্চার। একটা সাধারণ বৃষ্টির দিনে রান্নাঘরে খিচুড়ি রান্না করতে গিয়ে আমরা পেয়েছিলাম জীবনের সবচেয়ে অবিশ্বাস্য অভিজ্ঞতা। মাসখানেক পর একদিন সন্ধ্যায় আমরা বাগানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ রিয়ান বলল, মা, তুমি কি কখনো ভাবো যে আমাদের জীবনে আরও এমন রহস্যময় ঘটনা ঘটতে পারে? কেন? তোর কি আবার কোনো অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। না না, শুধু কৌতূহল। রিয়ান হেসে বলল, কিন্তু মা, আমি একটা কথা বলি। সেই রাতের পর থেকে আমার মনে হয় আমি আগের চেয়ে সাহসী হয়েছি গু। আমারও তাই মনে হয়, তনিমা বলল। স্কুলে যখন কোনো সমস্যা হয় আমি ভাবি, আমি যদি সমুদ্রের দানবদের সাথে লড়তে পারি তাহলে এই ছোট সমস্যা কিছুই না গু। আমি মুস্কি হাসলাম। তোরা ঠিকই বলেছিস। আমারও তাই মনে হয়। যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি মনে পড়ে যায় আমরা কিভাবে একসাথে মায়েকে সাহায্য করেছিলাম গু। এই সময় আমাদের পাশের বাড়ির দিদি এসে বললেন, মিতালি, তোমাদের পরিবারে কি হয়েছে? গত মাসে তোমরা একদম পাল্টে গেছ। আগের চেয়ে অনেক বেশি খুশি খুশি লাগো গু। আমরা তিনজনই একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেললাম। কিছু বিশেষ কারণ নেই দিদি, শুধু পরিবারের সবাই মিলে একটা ভালো সময় কাটিয়েছি গু, আমি বললাম। দিদি চলে যাওয়ার পর তনিমা বলল, মা, আমরা কি কাউকে আমাদের অ্যাডভেঞ্চারের কথা বলবো? কে বিশ্বাস করবে? রিয়ান বলল। সবাই ভাববে আমরা গল্প বানাচ্ছি গু। তাছাড়া এটা আমাদের বিশেষ স্মৃতি গু, আমি বললাম। এমন কিছু জিনিস আছে যেগুলো শুধু পরিবারের মধ্যেই রাখা ভালো। রাতে যখন আমি বিছানায় গেলাম তখন জানালা দিয়ে চাঁদের আলো আসছিল। চাঁদের আলো নীল পাথরটা মিটমিট করে জ্বলছিল। আমি পাথরটার কাছে গিয়ে দেখলাম, না, এখন আর কোনো জাদু নেই, শুধু চাঁদের আলোর প্রতিফলন। কিন্তু একটা মুহূর্তের জন্য মনে হল পাথরের ভিতর থেকে মায়া হাত নাড়ছেন, যেন বলছেন, ধন্যবাদ। পরের দিন সকালে রাহুল ভাই অফিস থেকে ফিরে এসে বললেন, মিতালি, বাজারের সেই নতুন সবজি বিক্রেতা মহিলার কথা মনে আছে? মায়া? হ্যাঁ গো, আমি বললাম। তিনি নাকি এলাকায় একটা মহিলাদের সমবায় সমিতি শুরু করেছেন। অনেক গরিব মহিলাদের স্বাবলম্বী হতে সাহায্য করছেন গু। সত্যি? আমি খুশি হলাম। হ্যাঁ, আর একটা মজার ব্যাপার, তিনি নাকি বলেছেন তার মনে হয় তিনি অনেক দিন পর নতুন জীবন পেয়েছেন। অনেকদিন যেন তিনি আটকে ছিলেন কোথাও। আমি, রিয়ান আর তনিমা একে অপরের দিকে তাকালাম। আমরা সবাই বুঝতে পারলাম এটা নিছক কোনো কাকতালীয় নয়। আমরা কি তার সমবায় সমিতিতে যোগ দেব? তনিমা জিজ্ঞেস করল। অবশ্যই কি, আমি বললাম। তিনি আমাদের সাহায্য করেছেন জীবনে একটা অসাধারণ অভিজ্ঞতা পেতে। এখন আমাদের পালা তাকে সাহায্য করার। সেই দিন থেকে আমরা মায়ের সমবায় সমিতিতে কাজ করতে শুরু করলাম। প্রতি সপ্তাহে আমরা কিছু সময় দিতাম। মায়া আমাদের দেখে খুব খুশি হতেন। একদিন মায়া আমার কানের কাছে এসে ফিসফিস করে বললেন, আমার মনে হয় আপনাদের সাথে আমার আগে কোথাও দেখা হয়েছে গু। হতে পারে কি, আমি হেসে বললাম। আর একটা অদ্ভুত ব্যাপার, আমার মনে হয় আপনারা আমাকে অনেক বড় একটা উপকার করেছেন। কিন্তু মনে করতে পারছি না কি গু। কিছু মনে করার দরকার নেই, আমি বললাম। গুরুত্বপূর্ণ হলো এখন আমরা সবাই মিলে ভালো কাজ করছি। মাসের পর মাস কেটে গেল। আমাদের জীবন স্বাভাবিক হয়ে উঠল। কিন্তু সেই অ্যাডভেঞ্চারের প্রভাব রয়ে গেল। রিয়ান ইউনিভার্সিটিতে সামুদ্রিক জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিল। মা, সমুদ্র নিয়ে আরও জানতে ইচ্ছে করে কি, সে বলল। তনিমা স্কুলে একটা এনভায়রনমেন্ট ক্লাব শুরু করল। আমি প্রকৃতি রক্ষা করতে চাই, সে বলল। আর আমি শুরু করলাম পাড়ার মহিলাদের জন্য গল্প বলার আসর। প্রতি সপ্তাহে আমরা একসাথে বসে বিভিন্ন দেশের রূপকথা, অ্যাডভেঞ্চারের গল্প শোনাতাম। অবশ্য আমাদের সমুদ্রের গল্পটা কখনো বলিনি। সেটা থেকে গেছে আমাদের পরিবারের বিশেষ গোপন স্মৃতি হিসেবে।
1 বছর পর রিয়ান যখন ইউনিভার্সিটির প্রথম বর্ষে ভর্তি হল, তখন একদিন সে বাড়ি এসে বলল, মা, আমার প্রফেসর বলেছেন সমুদ্রের তলায় অনেক রহস্য আছে। এমন অনেক কিছু আছে যা আমরা এখনও আবিষ্কার করতে পারিনি গিয়ে। তাই নাকি? আমি হেসে বললাম। হ্যাঁ। তিনি বলেছেন হয়তো একদিন আমরা সমুদ্রের তলায় পুরাতন সভ্যতার চিহ্ন পাব। হারিয়ে যাওয়া জাহাজ, প্রাচীন শহর গো। তনিমা আমার দিকে ইশারা করে চোখ মারল। আমরা সবাই জানতাম আমরা এরই মধ্যে সেই রহস্য অনুভব করেছি। আজ যখন আমি এই গল্পটা শেষ করছি, তখন বাইরে আবার বৃষ্টি হচ্ছে। ঠিক সেই দিনের মতো যেদিন সব কিছু শুরু হয়েছিল। আমি জানালা দিয়ে বৃষ্টি দেখছি আর ভাবছি, জীবন সত্যিই অদ্ভুত। আমরা জানি না কখন কি ঘটবে, কখন কোনো রহস্য আমাদের জীবনে এসে হাজির হবে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, যদি আমরা পরিবার হিসেবে একসাথে থাকি, তাহলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব, যে কোনো অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারব। রিয়ান এখন আর বলে না ঘিমা, আমি আর পারছি না ঘি। এখন সে বলে খিমা, আমি চেষ্টা করব। তনিমা এখন আর ছোট্ট মেয়ে নেই। সে এখন একজন সাহসী তরুণী যে কোনো সমস্যার সামনে দাঁড়াতে পারে। আর আমি এখন জানি যে একজন মা শুধু রান্নাবান্না আর দেখাশোনাই করেন না। প্রয়োজনে তিনি সন্তানদের সাথে সমুদ্রের তলায়ও যেতে পারেন। নীল পাথরটা এখনও আমাদের বসার ঘরে আছে। প্রতিদিন সকালে যখন আমি ঘর পরিষ্কার করি, তখন পাথরটার দিকে তাকিয়ে মুস্কি হাসি। কারণ আমি জানি এই পাথরটাই আমাদের শিখিয়েছে পরিবারের শক্তি অসীম, ভালোবাসার শক্তি অতুলনীয়, আর সাহায্যের হাত বাড়িয়ে দিলে জীবন হয়ে ওঠে অর্থমা। মায়া আজও এলাকায় তার সমাজসেবার কাজ করে যাচ্ছেন। আমরা তার সাথে নিয়মিত যোগাযোগ রাখি। তিনি এখন অনেক সুখী, একটা পূর্ণ জীবন যাপন করছেন। আর আমরা প্রতিদিন নতুন কিছু শিখছি, নতুন অভিজ্ঞতা নিচ্ছি। অবশ্য আর কোনো জাদুকরি পাথর বা সমুদ্রের অ্যাডভেঞ্চার পাইনি, কিন্তু সেটা নিয়ে কোনো আফসোস নেই। কারণ আমরা বুঝেছি যে জীবনের প্রতিদিন এক একটা ছোট অ্যাডভেঞ্চার। প্রতিদিন নতুন কিছু শেখার আছে, প্রতিদিন কাউকে না কাউকে সাহায্য করার সুযোগ আছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে। আমরা এখন আরও ভালো করে একে অপরকে বুঝি, আরও বেশি একে অপরের উপর ভরসা করি। এভাবেই শেষ হলো আমাদের অবিশ্বাস্য গল্প। একটা বৃষ্টির দিনে রান্নাঘরে শুরু হওয়া কথোপকথন থেকে জন্ম নেওয়া জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর এই গল্পের শিক্ষা, পরিবার হলো জীবনের সবচেয়ে বড় শক্তি, ভালোবাসা হলো সবচেয়ে বড় জাদু, আর সাহায্যের হাত বাড়িয়ে দিলে জীবন হয়ে ওঠে একটা সুন্দর অ্যাডভেঞ্চার। তাই বন্ধুরা, আপনারাও আপনাদের পরিবারের সাথে সময় কাটান, একে অপরের কথা শুনুন, একে অপরকে সাহায্য করুন। কে জানে, আপনাদের জীবনেও হয়তো এমন কোনো অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। আর মনে রাখবেন, সবচেয়ে বড় রোমাঞ্চ লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনেই। শুধু চোখ খুলে দেখার দরকার। ধন্যবাদ সবাইকে আমাদের এই অবিশ্বাস্য গল্প শোনার জন্য। আমাদের পরিবারের এই বিশেষ স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমরা খুশি। আর হ্যাঁ, নীল পাথরটা এখনও আমাদের কাছে আছে। যদি কোনোদিন আপনারা আমাদের বাড়িতে আসেন, তাহলে দেখতে পারবেন। তবে সাবধান, কে জানে হয়তো পাথরটা আবার সক্রিয় হয়ে উঠবে। গল্পটি এখানেই শেষ, কিন্তু জীবনের অ্যাডভেঞ্চার কখনো শেষ হয় না। প্রতিদিনই নতুন গল্পের শুরু। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী।
একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা গু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন।
তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। 7ম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। 8ম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। 9ম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগ। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মোক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল।
সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2টো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম গ। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি গ। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও, তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল, হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে গ। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা গ। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে গু। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়।
কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব গু। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে গু। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার গু। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। শ্রদ্ধায় পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে গি। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে, তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গি। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে গু। 49 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে।
রূপা ডাক্তার হতে চায় আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি গু। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করে ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। 21 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। 22 অধ্যায়, 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা-দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে 3 প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কে। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি। 24 অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল।
অবশেষে সেই দিন এলো। তারা একটা তিনতলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা. রূপা আর ডা. ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে। কি 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে। 27 অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায় শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায় বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল।
তুমি আমাকে একা ফেলে চলে গেলে? রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। গিয়ে আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন, স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।